আচ্ছা, জুবাইরের ব্যক্তিগত কিছু বিষয় আসলে জানবেন, হলো দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে আপনারা শুনলেন যে আসলে দালালের সাথে কথা বলে, কথোপকথন বলে কিভাবে মানে মালদ্বীপে চলে আসলো। কিন্তু মালদ্বীপে আসায় তো সবাই, কিন্তু আসার পিছনে কিন্তু মানুষের একটা যার যার একটা ব্যক্তিগত কিন্তু একটা গল্প থাকে। তো সেই ব্যক্তিগত গল্পটা কিন্তু আজকে জুবাইরের কাছ থেকে মানে আমি জানার চেষ্টা করব, এবং আপনারা আশা করি সেখান থেকে শুনে কিছু উপকৃত হবেন। তো যেহেতু ইয়ং মানুষ আমরা, ঠিক আছে, ইয়ং মানুষ হিসাবে কিন্তু সবাই যারা জুবাইরের মনে একটা প্রথম মানে প্রবাসে আসা নাকি? প্রথম প্রথম প্রবাসে আসা। তো আমি আমার লাইফে প্রবাসে প্রথম গেছিলাম হচ্ছে 2015 সালে মালয়েশিয়াতে। পরে ওখান থেকে ফেরত এসে তারপর আবার গেছি সৌদি আরব, তারপর এখন হচ্ছে মালদ্বীপে মানে আসা আর কি। তো সেই সুবাদে প্রবাসীর একটু আসলে ঘোরাফেরা, আমার একটু প্রবাসে ঘোরাফেরা বা প্রবাসীর সাথে অনেক প্রবাসীর সাথে মিশছি, সেই সুবাদে আমি আসলে প্রবাসীদের লাইফ স্টোরি নিয়ে আসলে আমি কাজ করতে চাই। তো সেই জন্যই মানে জুবাইরের এখন গল্পটা আমরা একটু শেয়ার করব। তো নতুন অবস্থায় আসলে যেটা হয় আর কি, যে আসলে একটা মানুষের, ইয়ং মানুষের কিছু একটা স্বপ্ন থাকে, ব্যক্তিগত স্বপ্ন থাকে, পার্সোনাল কিছু স্বপ্ন থাকে। তো সেই বিষয়টা একটু জানার চেষ্টা করবো। এখন বর্তমানে তার স্বপ্নের এই মালদ্বীপে আসার পরে তার কি অবস্থা, এবং যারা নতুন প্রবাসে আসবেন, যে আসলে অনেক স্বপ্ন ভিতরে পুষে রাখছেন, আসলে আপনাদের স্বপ্ন কিভাবে ভাঙতে পারে বা কিভাবে গড়তে পারেন সেটা থেকে উপকৃত হবেন। এবার একটু ব্যক্তিগত প্রশ্নটি অন্যরকম, এটা ইন্টারভিউটা কিন্তু আসলে একটু যুগের অন্যরকম হবে। ঠিক আছে, বলেন। তো পড়ালেখা কতটুকু করছিলা বা কি আজ পর্যন্ত করতে পারছো? পড়ালেখা তো এসএসসি পর্যন্ত দিয়েছি, ইন্টারে ভর্তি হইলাম, কলেজে গেলাম 2-1 দিন, তারপর থেকে কলেজে যাওয়া হয় না, পড়ালেখা ছেড়ে দিলাম। এখন যেহেতু তোমার ফ্যামিলিতে তেমন কেউ নেই, তোমার পাশে তো তোমার মা আছে শুধু নাকি? মা আছে। মা আছে, আর হচ্ছে নানার বাড়ি, তারা তোমার হয়তো খবর নেই। নানার বাড়ি আছে, মামা আছে, নানা আছে, নানি আছে, আন্টি আর আছে। তোমাদের ফ্যামিলি মূলত কোথায় থাকে? তোমার বাবার বাড়ি যেখানে সেখানে, নাকি তোমার নানার বাড়ি? আমার নানার বাড়ি যেখানে ওইখানে থাকে। আর বাবার বাড়ি? বাবার বাড়ি সেম, আমাদের বাসা নারায়ণগঞ্জ বন্দর, এই সেম জায়গাতেই আর কি। আমাদেরকে এখন থেকে যেতে 20 মিনিট সময় লাগে, বেশি একটা সময় লাগে না। আচ্ছা আচ্ছা। তো ওখানে কি থাকা হয়, বা ওখানে জায়গা সম্পত্তি, বাবার যে ভাগ বন্টন, এরকম কোনো কিছু তোমরা পাইছো বা এরকম কোনো কিছু? এরকম কোনো কিছুর প্রতি আমার আশা নাই, আমি তাদের আশা ছেড়ে দিয়েছি। আমি কখনো যাই না ওই বাসায়, বলতে পারবো না ওই বাসায় কিরকম বা কি আসলে বিষয়? কি আছে। এরকম ভাবে কোনো যাওয়া আসা, এরকম ভাবে কোনো যাওয়া আসা নাই। দাদা দাদি আছে কিনা, দাদি মনে আছে, দাদা মনে মারা গেছে। এমনি দাদা বা মারা গেছে যখন, তখন তোমার বয়স কত? দাদা মারা গেছে 2024 সালে। আচ্ছা আচ্ছা। তো 24 সালে তাহলে মানে ইমিডিয়েটলি মারা গেছে, তুমি কি দেখতে গেছিলে বা জানাতে গেছিলে? না, তখন আমি ঢাকা ছিলাম। ওরকম কোনো বর্নিং নাই মানে? না, ওরকম কোনো ওয়ার্নিং নাই, জানিও না। তখন আমি আর কি পরে শুনছি আর কি অন্য কারোর কাছ থেকে। বা যদি ওখানে যদি কখনো যাওয়া হয়, বা এরকম মনে নেই যে বাবার সম্পত্তি বা ভাগ বন্টন এরকম কোনো কিছু পাওয়া যায়, ওখানে ভালো কোনো সম্পদ আছে এরকম? আছে, কিন্তু এরকম আমি আশা করি না। এরকম আমার বাবার প্রতি আমার আমার ছোট গোষ্ঠীর প্রতি কোনো একটি টান নাই। মারা যাওয়ার পরে যখন ওখানে চলে আসার এরকম ভাবে তারা কোনো খোঁজ খবর রাখে না? তারা কোনো খোঁজ খবর রাখে না, বিদায় ওখানে আমার এরকম ভাবে যাওয়া আসা নাই। আর ওরকম ভাবে আমার কোনো সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, কোনো কিছু নাই। এমনি যা করতে পারবো ওইটাই হইব। আচ্ছা, নানার বাড়ি থেকে সাপোর্ট আসলে কেমন পাও বা কি আসলে বিষয়? নানার বাড়ি থেকে সাপোর্ট, ফুল সাপোর্ট পাই। নানা এখন আছে? নানা আছে, নানি আছে, মামা আছে, আন্টি আছে। আল্লাহর রহমতে সুস্থ আছে। সবাই দোয়া করবেন আমার নানির জন্য। আচ্ছা যাক, যেহেতু কেউ নাই তোমার আসলে, ভাই বোন কেউ নাই, তাহলে তোমার আম্মা কিন্তু তোমার দিকে তাকায় কিন্তু আর দ্বিতীয়বার কখনো কোনো কিছু চিন্তা ভাবনা করে নাই। তার মানে তোমার নিয়ে কিন্তু তার অনেক স্বপ্ন টপ্ন আছে বা এরকম একটা বিষয়? অনেক স্বপ্ন টপ্ন আছে, কিন্তু এই মালদ্বীপ আইছে স্বপ্ন পূরণ করতে করতে মনে হয় আসলে অনেক কিছু, অনেক যেরকম চিন্তা ভাবনা করে আসছে এরকম আসলে চিন্তা ভাবনা করে আইছে ওরকম কোনো। যেহেতু তোমার আম্মার সবচেয়ে বেশি তোমার নিয়ে চিন্তা ভাবনা এখন আছে, তো তুমি দেশে থাকতে যে আসলে এরকম হয় না যে ইয়ং জেনারেশন থাকাকালীন অবস্থা প্রেম টেম বা এরকম কোনো কিছু দেখতে এরকম পছন্দ যে আমি এটারই বিয়ে করবো, আবার তোমার আম্মার দেখেছে যে অন্যদিকে পছন্দ, আবার কেউ আছে যে এরকম যে আমার যেহেতু কেউ কোনো কিছু নাই, আমার ছেলেটাই সবকিছু, যেদিকে পছন্দ করছে আমি আসলে এই দিকেই যাবো। তোমার এরকম বিষয় ঘটনাটা কি, আর তোমার আম্মার চিন্তা ভাবনাটা কি, বা বর্তমানে কি অবস্থা এই প্রবাসে আসার পরে এই বিষয়টা জানতে চাইতেছি? বর্তমানে আসার পরে আর কি, ওখানে থাকতে কি কার সাথে বা কি পরিচয় বা কি আসলে বলা যায় আর কি? পরিচয় এখনো আছে একজন মেয়ের সাথে আর কি। তার সাথে আমার আজকে 4.5 বছরের মতো সম্পর্ক। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাইতে পারো, বলতে পারো, কথা বলতে পারো, এরকম 4.5 বছর সম্পর্ক। জানি না তার সাথে রিজিকে বিয়া হইব নাকি হইব না। আমার বাসা জানে যে আমি মেয়ে পছন্দ করি, সবাই রাজি আছে, মোটামুটি জানে, ফ্যামিলিতে মোটামুটি জানে। আচ্ছা, তারা কখনো কিছু বলে নাই। তাদের একটা টার্গেট ছিল যে মানে প্রবাসে যাক, যে একটা ভালো কিছু হোক, বা তোমার এরকম প্ল্যানিং আছিল যে আসলে ভালো কিছু হইলে তখন মানে প্রস্তাবটা ফ্যামিলিগত ভাবে পাঠানোর চিন্তা ভাবনা এরকম ছিল। আচ্ছা যাক, ওই স্বপ্নটা দেখে শেষ পর্যন্ত চিন্তা করলো যে আসলে দেশে থেকে প্রবাসী গেলে মানে একটু দ্রুত কিছু করতে পারবো, দ্রুত কিছু করার লাইয়া এই প্রবাসী মানে দাঁড়ানোর কথা শুনে এখন আসছে। কিন্তু প্রবাসে এসে দেখলাম যে দেশে ভালো ছিলাম, দেশে থাকলে একটা কিছু করতে পারতাম, ব্যবসা বাণিজ্য দিতে পারতাম, কিছু করতে পারতাম। আচ্ছা, কথা শোনার কিছু নাই, যেহেতু মেন বিষয়টা এখনো আছে, তো একটা পরামর্শ আছে
প্রবাসীর ভিতরে একটা বিষয় কি, খারাপ থাকুক আর ভালো থাকুক, তুমি যদি কখনো ওরকম ভাবে যে না বলো যে কারণে যে না আমি খুব খারাপ আছি, তাহলে এটা কিন্তু মানুষ বোঝার কোনো উপায় নাই। আর আরেকটা প্লাস পয়েন্ট আছে প্রবাসীদের জন্য, তুমি হাজার খারাপ থাকার পরেও যদি তুমি মেনটেন করে চলতে পারো এবং তুমি যদি বলো যে না আমি অনেক ভালো আছি, এটা যে কেউ কিন্তু বিশ্বাস করবো। এটা কিন্তু কি যে কেউ বিশ্বাস করবো। তো বলে আমি মিথ্যা কথা শিখে দিতেছি বা এরকম কিছু ভবিষ্যতে কিছু করা লাগে না, বিষয়টা এরকম না। আসলে অনেক ক্ষেত্রে এরকম হওয়া লাগে। অনেক ক্ষেত্রে হয় কি, বিয়ে করার সময় অনেক মানুষের হাত একবারে খালি থাকে, কোনো কর্ম থাকে না। আবার সেই মানুষটাই কিন্তু বিয়ে করার পরে তার কর্ম অনেক দিক থেকে চলে আসে, ভালো কিছু হয়, খুব সহজেই হয়। তো দেখা গেছি কি এখন আপনার তোমার ভালো কিছু হচ্ছে না বলে তুমি বলতে পারলো না, কিছু করতে পারলো না, শেষ পর্যন্ত মেয়ের দেখে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু তুমি কিন্তু আর এই জায়গায় কিন্তু সবসময় বেড়ে থাকবা না, এই জায়গায় সবসময় পড়ে ঠিক না? এখান থেকে কিন্তু ভালো একটা জায়গায় তোমার মুভমেন্ট করার সুযোগ আছে। সবে মাত্র জীবন কি শুরু করছি। একটা যে কোনো জায়গায় একটা মানুষ হুচুট খায়, যত হুচুট খাইবো তত মানে তীক্ষ্ণ বুদ্ধি হইব আসলে কিভাবে কি করা যায়। যত হুচুট খাইবো, হুচুট খাওয়ার পরে যদি মনে হয় আসলে সব শেষ, তাইলে কিন্তু কিছু আর হবে না। মানে হুচুট খাওয়ার পরে যদি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, ওই মানুষের দ্বারা আসলে অনেক কিছু করা সম্ভব হয়, কারণ তার অনেক কিছু জ্ঞান বুদ্ধি তখন অন্যরকম থাকে। কারণ তার ভাবনা যে একটা ব্যবসা করে 10 লাখ টাকা মাইর খাইছে, আর যে ব্যবসা করবো, যে মাইর খাইছে আর যে করবো, তার ভিতরে কিন্তু জ্ঞানের বুদ্ধি অনেক তফাৎ। যদিও সে মাইর খাইছে, তার 10 লাখ টাকা নাই, তার কিন্তু জ্ঞান কিন্তু এই বিষয়ে কিন্তু অনেক বেশি। বেশি। তো সেই সুবাদে একটা কথা বলতে পারি, প্রবাসে আসছো, যদি খারাপ অবস্থা মোটামুটি ভালো অবস্থা যদি মনে করো না তোমার জন্য বা তোমার ফ্যামিলির জন্য, যদি তোমার ভাই বোন কেউ নাই, বাবাও কেউ নাই, এখন তুমি চলে আসছো প্রবাসে, যদি বিয়েও করো তাহলে তুমি কিন্তু প্রবাসেই থাকবে। তাই তোমার মার সাথে থাকবো কে? আমার ওয়াইফ থাকবে। ওয়াইফ থাকবে। এখন তুমি যে মেয়েটারে সিলেক্ট করছো, হয়তো বা তুমি এখন এক বাপের বা এক মার এক সন্তান, তুমি যদি হয়তো কিছুটা ভুলও যদি সিলেক্ট করে থাকো, হয়তো তোমার মনে কষ্ট না দেওয়া লাগে, তোমার ফ্যামিলি তোমার রাজি হয়ে যেতে পারে। বাট যখন দেশে ছিলা তখনকার আবেগটা কিন্তু অন্যরকম। এখন প্রবাসে আসছো, অনেক মানুষের সাথে মিশতেছো, ওখানেও থাকে মিশছো, কিন্তু ওখানে মিশা বর্তমানে অনেক ডিফারেন্ট। কাজকর্ম করা মানুষের সাথে মিশা, এবং সাপোজ আমার কিছু লাইফ স্টোরি তুমি জানো বা ফ্যামিলি সম্পর্কে আমার কিছু হলে শুনছো, এরকম যাদের সাথে চলবা, কিছু কিছু ফ্যামিলি সম্পর্কে জানলে কিছু ধ্যান ধারণা হবে। তো সেই ক্ষেত্রে থেকে চিন্তা করতে পারবা আসলে তোমার ওই মেয়েটা তোমার জন্য সিলেক্ট করাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। যদি মনে করো যুক্তিসঙ্গত, অনেকটাই যুক্তিসম্মত, কারণ সে আমার শূন্য পকেটে হাত ধরেছিল, এখনো সে আছে। তার যদি চলে যাওয়ার ইচ্ছে হতো সে আগে চলে যেত। তার মধ্যে মাঝখানে তার সাথে আমার 1 বছরের মতো দেখা হয় নাই, কথা হয় নাই। তো আমি একটা কাজ শেখার জন্য ঢাকা চলে গেছিলাম, উত্তরা 24-এ চলে গেছিলাম। দেখা হয় নাই, কথা হয় নাই, বার্তা হয় নাই, তখন তার তো ফোন ছিল না। তো আর কি, সে এখনো আমার সাথে আছে, কথা বলে। এখন কেমন যোগাযোগ আছে? এখন ধরতে গেলে তার বাসায় জেনে গেছে যে আমার সাথে এখনো যোগাযোগ হয়, একটু সমস্যা হইতেছে। তো 2-1 দিন মানে এরকম একটু সমস্যা হয় আর কি, যখন সময় পায় তখন আমাকে মেসেজ দেয়, কল করে। যেদিন আমি প্রবাসে চলে আসবো, একটা কাহিনী ছোট করে বলি। যেদিন আমি প্রবাসে চলে আসবো, তো আমার ফ্লাইট শুক্রবার দিন রাত্র 12টায়। তো সেই বৃহস্পতিবার দিন সকালে চলে আসে আমার বাসায়। আমার বাসার নিচে সে অনেকক্ষণ দাঁড়ায় ছিল। সে প্রাইভেট সে আমার বাসার নিচে এসে দাঁড়ায় রয়েছে, সে আমার সাথে একটু দেখা করে। যদি টান না থাকতো তাহলে কি আর আসতো? সেটা মানে ঠিক আছে, অবশ্যই টান বা কথাবার্তা বোঝা যায় যে এরকম আছে, তো সবই ঠিক আছে। কিন্তু এখন তোমার কাছে এরকম মনে নেই আসলে তোমার আম্মার সাথে বা তোমার ওই ফ্যামিলির সবকিছু মিলিয়ে ম্যাচিং হবো বা চলবো, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আগে যাও। দোয়া করি যাতে সবকিছু হয়। কারণ আমি একটা সময় একটা মানুষের সাথে অনেক সম্পর্ক ছিল এবং আমার একটা রিলেটিভের ভিতরে ছিল, আমার ইচ্ছা ছিল না, বাট মেয়ের পক্ষ থেকে বিশেষ করে আমার উপরে বেশি ইয়া দিয়েই সম্পর্কটা হয়। কিন্তু দিন শেষে যখন মানে কি বলে আগ্রহটা বেশি দেখাইলাম, তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে, ভেঙে গেছে। তো যাক, যেটা ভালো হইলে আমি পারি নাই, ঠিক আছে। আমার কাছে এখনো ফিল হয় বা মনে হয় যে না, আমি যদি যে আমার সাথে সম্পর্ক করছিল আমার রিলেটিভের ভিতরে, মনে হয় তার সাথে সংসার হইলে আবার অনেক বেশি ভালো হইতো। যদিও কোনো কারণে আমার ওয়াইফ যদি ভিডিও দেখতে পারে তাহলে কিন্তু মাইন্ড করতে পারে, বাট বিষয়টা এরকমই ফিল হয় যে আসলে এরকম হইতো না, আরো বেটার থাকতে পারতাম বা ভালো থাকতে পারতাম। তো যদি এরকম মনে হয় তাহলে আমার মনে হয় না, যদি থাকে সুযোগ থাকে, মানে জিনিসটা হাতছাড়া করা। কারণ লাইফ একটাই, তুমি এই দুনিয়াতে খারাপ কিছু খাইলেও এটাই শেষ, ভালো কিছু খাইলেও এটাই শেষ। তো একটা বিষয় কি, মানে প্রেমিকার বিষয়টা এরকম, বিয়ে না করতে পারলে, বিয়ে করার পরেও যে প্রেমিকারে বিয়ে করার পরে তো সবাই খুব বেশি শান্তিতে থাকে, বিষয়টা কিন্তু এরকম না। আবার এমনি পছন্দ করেও যে থাকে বেশি, বিষয়টা কিন্তু এরকম না। আসলে যার কপাল আল্লাহ যেরকম লিখছে, লিখে রাখছে, এরকম ভাগ্য যা আছে তাই। আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে, যদি একটাই আমি চিন্তা করি, যদি তোমার মা তোমার দিকে তাকায় আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করে নাই, তো এটা কিন্তু একটা মানুষের জন্য কিন্তু অনেক বড় একটা স্যাক্রিফাইস, অনেক অনেক বড় স্যাক্রিফাইস, যেটা আসলে তুমি ইয়ং মানুষ যদি অন্যভাবে চিন্তা ভাবনা করো, তাহলে হয়তো বা কিছুটা বোঝার চেষ্টা করবা যে এই মুহূর্তে তোমার কিরকম ফিল হয় একটা মেয়ে মানুষ বা এটা সেটা দেখলে, তারপরে তুমি কতটা নিজের সংযত রাখতে পারো। মানুষ ক্ষুধা সহ্য করতে পারে, হ্যাঁ, মানুষের দেহের যে ক্ষুধার বিষয়টা কিন্তু সহ্য করা কিন্তু অনেক
কষ্ট। উনি আমার মা বয়সী, উনিও সম্মানের জায়গা, সবারই এরকম দুর্ঘটনা, মানুষ কিছু কিছু জায়গায় এরকম দুর্ঘটনা আল্লাহ তাআলা করে মানুষের শিক্ষণীয় কিছু বিষয়ের জন্য, শিক্ষার জন্য। মানে একে ঘরে প্রতিবন্ধী হয়, এটা কিন্তু আসলে তার অভিশাপ না কোনো, এটা তার আশেপাশে মানুষের শিক্ষার জন্য কিন্তু আল্লাহ তাআলা জিনিসটা দেয়। আবার কারো দেখবো যে সন্তান হয় না, আশেপাশে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু দেয়। একটা মানুষ, অনেক মানুষ এই জায়গার ভিতরে ব্যস্ততা, শহরের ভিতরে কাজ করে ইনকাম করে, কিন্তু কিছু মানুষের সাথে গরিব ভিক্ষা করে, ঠিক না? তো এইগুলো হচ্ছে মানুষের জন্য একটা শিক্ষা। তো দেখো, এটাও তোমাদের কাছে এক ধরনের শিক্ষা। তোমার মা তোমার চিন্তা করে কত বড় একটা স্যাক্রিফাইস কিন্তু করে গেছে। এখন তোমার কাছে যদি মনে হয় যে তুমি অনেক ভালোবাসো মেয়েটা, যদি তোমার কাছে যদি মনে হয় যে জিনিসটা ভালো, মানে মেয়েটা ভালো, তোমার ফ্যামিলির জন্য ভালো, তোমার মার জন্য ভালো হবে, তাহলে তুমি অবশ্যই আগে যাবা। হ্যাঁ, সব আর দিক দিয়ে যদি পারফেক্ট চিন্তা আছে। ভাবনা করে দেখো যে না, একটু সমস্যা মনে হয় যে আমার মার সাথে জিনিসটা আসলে হবে না, তাহলে তোমার মা তোমার জন্য যেরকম স্যাক্রিফাইস করছে, আমি মনে করি তুমি বিবেকবান ছেলে হিসাবে তোমার এরকম স্যাক্রিফাইস করা কি উচিত, এরকম স্যাক্রিফাইস করে দিতে করতে হবে। এখন তুমি ডিসাইড চিন্তা করবে বিষয়টা, আসলে চিন্তা করার এখনই সময়, এখনই সময়। কারণ তুমি কিন্তু এখন কাজ করতেছো একটু একটু করে, মানে এখান থেকে আসলে যেরকম স্বপ্ন নিয়ে আসছো, 10 ভাগের 1 ভাগও কিন্তু হচ্ছে না, বুঝছেন? 10 ভাগের 1 ভাগও কিন্তু হচ্ছে না। তো এখন তোমার কাছে যদি মনে হয় যে না, এটা 100% আমার জন্য ঠিক আছে, তাহলে তোমার 10 ভাগের 1 ভাগ স্বপ্ন পূরণ না হোক, তারপরে আমি কমে তোমার কাজ, ওইটা তোমার হাত না ছাড়া, মানে ওই গার্লফ্রেন্ড তোমার কি না ছাড়া, যে না ঠিক আছে, এটা আমার যেভাবে হোক আমি প্রবাসে আসছি, ঠিক আছে, ভালো কিছু করতেছি হচ্ছে, বা সে বলে বিয়ের প্রস্তাব পাঠাই দিয়ে বিয়ে করে ফেলা। আর যদি মনে করো যে না, তোমার জন্য এটা আসলে পারফেক্ট না, তাহলে তুমি যদি 10%-এর জায়গায় 10% তোমার ভালো থাকো তুমি, তারপরে তোমার একটা স্যাক্রিফাইস করা কি উচিত। উচিত না। তো এখন যদি ভালো মনে হয় তাহলে সবকিছু করবা, আর না হলে বাদ দিবা। তো এখন যেই জায়গাতে বর্তমানে আছো, বর্তমানে কাজের অবস্থা কি? যেখানে আছি বর্তমানে কাজের অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আর কি। মালদ্বীপের জন্য আলহামদুলিল্লাহ ভালো। মালদ্বীপের তুলনামূলক মালদ্বীপের জন্য ব্যবস্থা কোন রকম আলহামদুলিল্লাহ চলা যাইতেছে, কোন রকম চলা যায় আর কি। তা আসলে এই দেশে কাজ না জানি না আসলে কি হতে পারে, এটা একটু ব্যাপারে জানো। তুমি তো কাজ জানো, আমি কাজ তুমি একটা কাজ জানো, কিন্তু তুমি যেই কাজটা জানো এটা বাংলাদেশে এবং কি ইউরোপে, অন্যান্য মিডল ইস্টে কিন্তু সবচেয়ে বেশি হাই কোয়ালিটি একটা মানে জি, আমি বিলু থাকার কথা। বিল থাকার কথা কি এইখানেও কিন্তু কনস্ট্রাকশন অনেক কাজ চলে, বাট আইল্যান্ড মাইল্যান্ডে ওখানে অনেক জায়গাতে চলে। তারপরেও কিন্তু তুমি, আমিও তোমার জন্য কাজ এরকম ভাবে দেখছিলাম, কয়েকটা জায়গায় পোস্ট করছিলাম, কিন্তু এরকম ভালো কোনো এরকম ভাবে কাজ হয় না। তো যারা কাজ না জানে আসবে, তাদের বিপদে কি হতে পারে এই বিষয়টা বলো। তাদের রিপোর্টটা আর কি, গেস্ট হাউসেই গেস্ট হাউসে থাকতে করে হইব, থাকতে হবে, পয়সা মরতে হবে। পৌঁছে তার মরতে হইব না, কাজ করতে মানে পারবো। বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে বসে থাকতে হইব, সময় নষ্ট হইব আর কি, সময় নষ্ট হইব, সময় নষ্ট হইব, এটাই মানে আমরা বুঝতে পেরেছি যে আসলে পয়সা মরার মতো একটা বিষয় আর কি। পৌঁছে মরার মতো বিষয় মানুষ একটা। পয়সা মরার মতো যেরকম বিষয়, মানুষ যদি কাজ করবো না পারে, যেটা জায়গায় পয়সা থাকে, পয়সা থাকে, তার সময়টা নষ্ট, মানে কি ওই যে পয়সা যাওয়ার মতো। বুঝিয়ার মতো। যারা বিদেশে আসবেন, একটা হাতের না একটা কাজ জানা থাকতে হইব। 2টা কাজ জানা থাকলে, 2-3টা কাজ জানা থাকলে আপনি একটা না একটা কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমার এই বয়স এখানে চলে মাত্র 1 বছর, তারপরে আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি একটু বলে দিই যে আসলে এইখানে আসলে মূলত যদি কেউ আসার চিন্তা ভাবনা করে, তো এখানে কি কি কাজের উপরে আসলে বেশি ডিমান্ড। তো যেই সকল কাজের উপরে সবচেয়ে বেশি ডিমান্ড এই দেশে, যারা মানে মোটরসাইকেল, এই দেশে সবচেয়ে বেশি মোটরসাইকেল চলে, কারণ জায়গা যেহেতু ছোট ছোট আইল্যান্ড গুলা, তো এখানে 2-3টা আইল্যান্ড কিন্তু রাজধানীর সাথে আরো 2টা আইল্যান্ড একসাথে যুক্ত করে, এদিকে 1-2 আর হলো এয়ারপোর্ট, তিনটা আইল্যান্ড মানে মালের রাজধানীর সাথে সংযুক্ত আছে। তো এগুলাতে বিশেষ করে চলাফেরা করা হয় সবচেয়ে বেশি হচ্ছে মোটরসাইকেলে। যারা মোটরসাইকেলের কাজ জানে, মানে মোটরসাইকেলের যে কোনো কাজ জানে, তাদের জন্য এখানে সবচেয়ে ভালো একটা ইনকামের একটা ব্যবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে মোবাইলের কাজ, যারা রিপেয়ার যারা জানে, তাদের সবচেয়ে বেশি ইনকাম, মানে ভালো। এই 2টা সেক্টরে সবচেয়ে বেশি। আর অন্যান্য সেক্টর আছে, যেমন কনস্ট্রাকশনের কাজ যারা জানে, কনস্ট্রাকশনের কাজের সব জায়গাতে এভেলেবেল আছে। তারপরে ইলেকট্রনিক যারা আছে, এগুলো টুকটাক, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে 2টা। এই 2টা হচ্ছে সবচেয়ে বেশি, মোবাইল আর হচ্ছে আপনার মোটরসাইকেল। এই 2টার কাজ যারা জানতে পারেন, তাদের এই দেশে তারা চোখ বন্ধ করে আসতে পারেন। আর বাকি যারা অন্যান্য বিষয়ে আসবেন, অন্যান্য কাজ যারা জানেন, এগুলোর ডিমান্ড আছে, তবে কম। তারপরে ওটার বিষয়ে 1000বার জেনে শুনে তারপরে এই দেশে পাড়া দিবেন। আর এই 2টা কাজ যদি পারেন, যে 2টা কথা বললাম, এই 2টা জানলে চোখ বন্ধ করে এই দেশে আসতে পারেন, কোনো সমস্যা নেই।